দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে ভারতবর্ষ জয় করেছিলেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। হাল আমলে ক্রীড়া পরিদপ্তরেও একজন বখতিয়ার খলজির সন্ধান মিলেছে। ছাত্র জীবনে প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে দুর্নীতিতে হাতেখড়ি হয়েছিল যার, আর এখন ক্রীড়া পরিদপ্তরে 16 আনা মিছা কাগজপত্র দিয়ে লোকবল নিয়োগের দুর্নীতির বরপুত্র সেই বখতিয়ার খলজি। অবাক হচ্ছেন? আসুন দেখে নেই ক্রাইম ওয়াচ টিমের অনুসন্ধান কি বলছে। গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়াম, দ্বিতীয় তলায় ক্রীড়া পরিদপ্তরের কার্যালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই কার্যালয়ে যেতে হলে স্টেডিয়াম এলাকার চিরপরিচিত ইলেকট্রনিক্স সামগ্রীর শোরুম পেরিয়ে যেতে হয়। লোকবল সংকটের কারণে এই পরিদপ্তর 2020 সালের 7 সেপ্টেম্বর 25 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। 13 থেকে 20 গ্রেডের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শর্ত হিসেবে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা নীতি অনুসরণের কথা বলা হয়েছে। পরিদপ্তরের কর্মচারীরা জানান, একসময় বরিশাল এলাকার কর্মকর্তা কর্মচারীদের দাপট ছিল এই বিভাগে। ক্রাইম ওয়াচ টিম জানতে চায়, তাহলে এখন কোন এলাকার লোকজনের দাপটে চলছে? এখন তো আছে ওই নর্থ বেঙ্গলের বেশি লোক, তারা এসব কিছু করে। সব জায়গায় আছে। উত্তরবঙ্গে বহু লোক, আমার 64 ডিস্ট্রিক্টে প্রায় 90% লোকগুলো চাকরি দিয়ে গেছে। উত্তরবঙ্গে এখন বিভিন্ন ঠিকানা দিয়ে, ভুয়া ঠিকানা দিয়ে, ভুয়া অ্যাড্রেস দিয়ে। এমন তথ্যে এবার নিয়োগ বিজ্ঞপ্তির দিকে নজর দিতে চায় ক্রাইম ওয়াচ টিম। আবেদন করতে পারবে এমন 29টি জেলার মধ্যে ছিল না রংপুরের নাম, অর্থাৎ রংপুরের কোটা নেই। তাহলে তো রংপুরের প্রার্থীদের আবেদন করারও কথা না, চাকুরি পাওয়ারও সুযোগ নেই। কিন্তু ক্রাইম ওয়াচ টিম যে তথ্য পেল, সেই তথ্য কি বলছে? প্রথমে আমরা এই ব্যক্তির সাথে কথা বলতে চাই, জানতে চাই তার বাড়ি কোথায়। তবে প্রথমেই আমরা তাকে আলোতে নিয়ে আসতে চাই না। আপনার পিতার নাম হলো মাহবুবুর রহমান, ঠিক কিনা বলেন? সেটা আমি কি জানি, সেটা কর্তৃপক্ষ জানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জাহান্নামে। আপনার দেশের বাড়ি কোথায়? আমি দুঃখিত, এই ইনফরমেশনও আমি আপনাকে দেব না অফিসে বসে। আমার যাই যেখানে হোক না কেন, আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলে সব তথ্য নেন, তথ্য অধিকার আইনি কেন নেবেন না? আমরা জানতে চাইলাম, ওনার বাড়ি যদি রংপুর হয় তাহলে তার ভাই মনিরুজ্জামানের বাড়ি বগুড়া কেন? মনিরুজ্জামান আপনার ভাই, আপনার বাড়ি রংপুর, নিয়োগের বিষয়ে কথা বলতেছেন, সেহেতু তো আরও কথা বলা যাবে না। আমার 2 নম্বর হইতেছে ভুয়া কথা বলতেছেন আপনি, এটা কোন ভিত্তিতে বলতেছেন আমরা জানি না। জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে মনিরুজ্জামানের বাড়ি এবং স্থায়ী ঠিকানা রংপুর জেলায়, কিন্তু তিনি চাকুরি নিয়েছেন বগুড়ার স্থায়ী ঠিকানা দিয়ে। 2010 সালের একটি নথির তথ্য বলছে বখতিয়ার ও মনিরুজ্জামানের বাবার নাম ও স্থায়ী ঠিকানা এক, কিন্তু তারপরও বখতিয়ার তার ভাই সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হননি। কিন্তু কেন? ভাই, আপনি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলেন, ইনশাআল্লাহ আপনি তথ্য চান ওনার কাছে, তথ্য অধিকার আইনে বা যে কোনোভাবে, যেহেতু উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা আপনার সঙ্গে কথা বলেন। লিটন মিয়ার জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে তার বাড়ি রংপুর সদরে, কিন্তু চাকুরিতে তিনি স্থায়ী ঠিকানা দেখিয়েছেন গাইবান্ধা জেলায়। এই লিটন মিয়া বখতিয়ার খলজির আত্মীয়। আবু বকর সিদ্দিক চাকরি করছেন মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে।
নিয়োগপত্রে তার সাজানো স্থায়ী ঠিকানা পাবনা দেয়া হলেও প্রকৃতপক্ষে তার স্থায়ী ঠিকানা রংপুর। আবু বকর সিদ্দিকও বখতিয়ার খলজির আত্মীয়। আব্দুল আজিজ ক্রীড়া পরিদপ্তরের হিসাবরক্ষক হিসেবে চাকুরি নিয়েছেন। নিয়োগের তথ্য বলছে তিনি স্থায়ী ঠিকানা সাজিয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার তথ্য দিয়ে, কিন্তু জাতীয় পরিচয়পত্র বলছে তিনি রংপুরের স্থায়ী বাসিন্দা। বাগেরহাটের শারীরিক শিক্ষা কলেজের গ্রাউন্ডসম্যান হিসেবে বগুড়ার শিবগঞ্জের সাজানো স্থায়ী ঠিকানা দিয়ে চাকুরি পেয়েছেন রজবুল ইসলাম, কিন্তু তথ্য প্রমাণ বলছে তারও প্রকৃত স্থায়ী ঠিকানা রংপুরে। মঞ্জুরুল হাসানের আসল ঠিকানা রংপুরের কাউনিয়ায়, কিন্তু তিনি সিরাজগঞ্জের চৌহালির সাজানো স্থায়ী ঠিকানা দিয়ে চাকুরি নিয়েছেন ক্রীড়া পরিদপ্তরে। এইচএম মুন্নার বাড়ি রংপুরের গঙ্গাচড়ায়, কিন্তু ক্রীড়া পরিদপ্তরে চাকুরি পাওয়ার জন্য তিনি স্থায়ী ঠিকানা সাজিয়েছেন কুড়িগ্রাম। নিয়োগ বিজ্ঞপ্তিতে যশোরের কোটা না থাকলেও মনিরামপুরের আল মামুন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজে অফিস সহায়ক হিসাবে চাকুরি পেয়েছেন সুশান্ত মণ্ডল আর সম্রাট মণ্ডল সহোদর। সুশান্ত মণ্ডল চাকুরি পেয়েছেন গোপালগঞ্জের ঠিকানায়, কিন্তু তার ভাই সম্রাট মণ্ডলের চাকুরি হয়েছে ঢাকার নবাবগঞ্জের সাজানো ঠিকানা দিয়ে। এমন চাতুরির বিষয়ে কথা বলতে 3 দিন খোঁজ করেও পাওয়া যায়নি তাদের। মোবাইল ফোনে দুই ভাইয়ের আলাদা ঠিকানার বিষয়ে জানতে চাওয়া হলে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে দেন সুশান্ত। সম্রাট মণ্ডল না সুব্রত মণ্ডল সেই ভালো জানে। আপনি জানেন না? আমার জানার দরকার নেই। বয়স কম বেশির চাতুরির কারণে চাকুরি নেয়ার 7 মাস পেরিয়ে গেলেও বেতন পাচ্ছেন না মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের কর্মচারী সাইফুল ইসলাম। বেতন পাই নাই, আমার ফিজিকশন করতে পারি না, এই জন্য। কি জটিলতা কি? জটিলতা ন্যাশনাল আইডি কার্ডে ত্রুটি। কি ত্রুটিটা কি? মানে নামের ভুল না জন্ম তারিখ ভুল? নামের ভুল, বাবার নামের ভুল। বাবার নামে ভুল? জি। তো বাবার নামে ভুল হলে কিভাবে আপনি নিয়োগ করলেন? নিয়োগ পাইছি তো আমি আমার সার্টিফিকেট এবং ওই জন্ম নিবন্ধন দিয়ে তো আর হয় না, ফিজিকশন হয় না। সাইফুল ইসলাম অফিস সহায়ক পদে। সে কি বেতন পায় আপনি জানেন? না, পাই না। কেন পায় না জানেন? জানি ভোটার আইডি কার্ডের সমস্যা, এই জন্য পাই না। জন্ম তারিখ না বাবার নাম ভুল? দুইটাই ভুল। অন্য জেলার মিথ্যা কাগজপত্র তৈরি করতে গিয়ে একটি নতুন গ্রামের জন্ম দিয়েছে প্রতারকরা, যাদেরকে চেনে না স্থানীয় জনগণ, এমনকি জনপ্রতিনিধিরাও। লাখ লাখ টাকা ঘুষ দিয়ে যে স্বাদের চাকরি নিল প্রার্থীরা, সেই চাকরি শেষ পর্যন্ত টিকবে তো? এক জেলার বাসিন্দা হয়ে অন্য জেলা কোটায় ক্রীড়া পরিদপ্তরে চাকরি নিতে গিয়ে 16 আনা মিথ্যা কাগজপত্র তৈরি করেছেন ক্রীড়া পরিদপ্তরে চাকুরি নেয়া কর্মচারীরা। ক্রাইম ওয়াচ টিমের কাছে অকাট্য প্রমাণ থাকার পরও তারা দাবি করছেন তারা যে ঠিকানা দিয়েছেন সে সবই সত্য। তবে ক্রাইম ওয়াচের ক্যামেরা দেখে কেন মুখ লুকালেন তারা? রংপুর সদরের ময়নাকুটি এলাকায় বাড়ি ক্রীড়া অধিদপ্তরের 4র্থ শ্রেণীর কর্মচারী বখতিয়ার খলজির। এই অধিদপ্তরে চাকুরি পেয়েছেন তার ছোট ভাই মনিরুজ্জামান। বখতিয়ার খলজি ও মনিরুজ্জামানের স্থায়ী ঠিকানা এক, তাদের পরিবার সদস্যরাও থাকেন এই ময়নাকুটি গ্রামে, কিন্তু মনিরুজ্জামান চাকুরি নিয়েছেন বগুড়ার স্থায়ী ঠিকানায়। কেন ভুয়া ঠিকানা দিয়ে চাকুরি নিল মনিরুজ্জামান? এমন প্রশ্নের কোনো জবাব নেই পরিবার সদস্যদের কাছে। সেটা তো ওরা চাকরি করে, ওরা জানে। আমরা তো আর আমি ওগুলো সম্পর্কে আমি একটু কম বুঝি তো। মনিরুজ্জামানের সাজানো ঠিকানার সন্ধানে এবার ক্রাইম ওয়াচ টিম বগুড়ায়। গ্রামবাসী এবং জনপ্রতিনিধি জানালেন মনিরুজ্জামানের সবই ভুয়া। মনিরুজ্জামান, পিতার নাম মাহবুর রহমান, এই নামে কাউকে আমরা পাইনি। আমি নিজেও খোঁজ করে দেখছি, এই নামে কেউ নাই বা পাইনি কাউকে।
জন্মই এখানে আমাকে, এরকম নাম নাই এখানে কেউ। সাজানো মিথ্যা তথ্য দিয়ে চাকুরি নেয়ার বিষয়ে জানতে রংপুর ক্রীড়া পরিদপ্তরের জেলা অফিসে কয়েকদিন গিয়েও পাওয়া যায়নি মনিরুজ্জামানকে। তবে কর্মকর্তাদের দাবি নিয়মিত অফিস করেন মনিরুজ্জামান। পরিচালকের একান্ত সহকারী, সহকারী হ্যাঁ হিসেবে আছেন, হ্যাঁ বক্তিয়ার মনিরুজ্জামান, হ্যাঁ আপন ভাই। গত মাসের 7 তারিখে জয়েন করছেন ওই মনিরুজ্জামান। বক্তিয়ার খলজি ও মনিরুজ্জামানের আত্মীয় আবু বকর সিদ্দিক ও লিটন মিয়া, তারা দুজনেই চাকুরি পেয়েছেন ক্রীড়া পরিদপ্তরে। দুজনের বাড়ি ময়নাকুটি এলাকায়। তাদের পরিবার সদস্যদেরও পাওয়া গেল বাড়িতেই। যখন ক্রাইম ওয়াচ টিম জানতে চাইল গাইবান্ধা আর পাবনার ঠিকানা দিয়ে কেন চাকরি নিয়েছে লিটন ও আবু বকর সিদ্দিক, উনি তো মনে করে যে চাকরির ব্যাপারে কোন দিকে ধরেছে এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, উনি আমার তো জানা মতে যে উনি তো গুলেল বুদের ঠিকানা দিয়ে চাকরি করছে। আমার স্বামীর নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ঢাকায় আছে। ঢাকায়? হ্যাঁ। কি করেন? চাকরি করেন শারীরিক শিক্ষা কলেজের। এই মনিরুজ্জামান ওনার বাড়ি হলো বুদাই মৌজায়, আর আবু বকরের বাড়ি হলো বেনুঘাট মৌজায়, আর লিটন মিয়ার বাড়ি হলো গুলাল বুদাই মৌজায়। এই 3 জন 3 জায়গার বাসিন্দার, ওরা 7 নং ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা এবং তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তারা মানে আমার এই ওয়ার্ডেরই বাসিন্দা, এটা আমি তাদেরকে চিনি এবং জানি। আপনারা হলেন এখানকার স্থায়ী বাসিন্দা, তার ভোটার আইডি কার্ডে হলো এই গজঘণ্টা রংপুরের, সে কিভাবে বগুড়ার ঠিকানা ব্যবহার করলো? এবং বগুড়া তো সে ভোটারও না, তার জন্ম নিবন্ধনও বগুড়া নাই, এটা কিভাবে হলো বলতে পারেন কি? না ভাই, এটা বলতে পারেন না। আচ্ছা আচ্ছা, আমরা কোনো কথাই বলতে চাই না। লোকজন, স্থানীয় লোকজন আছে তো, থাক, আমরা কোনো ক্লিয়ার কথা বলতে চাই না। ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের কর্মচারী লিটন মিয়ার মুখোমুখি ক্রাইম ওয়াচ টিম। তিনিও দাবি করেন তার স্থায়ী ঠিকানা গাইবান্ধায়। আমার বাড়ি গাইবান্ধা দক্ষিণ ধানগড়। হ্যাঁ, গাইবান্ধা দক্ষিণ ধানগড়। আমার আপা ব্যবসা করত রংপুরেও এবং গাইবান্ধাতেও। আমাদের বাসা দুটো। কোথায় গাইবান্ধা বাড়ি? গাইবান্ধা দক্ষিণ ধানগড়। এবার ক্রাইম ওয়াচ টিম গাইবান্ধায় লিটনের সাজানো স্থায়ী ঠিকানার সন্ধানে। স্থানীয়রা বলছেন এই নামে কাউকেই চিনেন না তারা। স্থানীয় জনপ্রতিনিধিও বলছেন লিটন মিয়া এবং তার পিতা ওই এলাকার ভোটার নন। এই নামে নাই, বাবার নামও তো ভুয়া দিছে, তারপর মা তো ইয়া নেই। আমি চিনি এই এলাকার অনেক লোককেই আমি চিনি, সবচেয়ে বেশিরভাগ আমি চিনি। লিটন মিয়াকে আমরা আসলে চিনি না। আমি লিটন মিয়া নামে তো কোনো লোককে চিনতেছি না। এখন কোথাও যদি ভাড়া হিসাবে কোনো অ্যাড্রেস দিয়ে থাকে সেটা আমি বলতে পারবো না। আবু বকর সিদ্দিক রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে কর্মরত। ক্রাইম ওয়াচ টিমের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তিনি। আমি ওদিক গেলাম, কেউ আবু বকর চলে গেল, আমি ডাক দিলাম, কয় আসতেছি। এই যে আমরা আপনি এদিক চলে গেলেন, ওই যে বাইরে গেল এই থেকে। পরের দিন কলেজের অধ্যক্ষের মাধ্যমে আবু বকরের মুখোমুখি ক্রাইম ওয়াচ টিম। স্থায়ী ঠিকানা নিয়ে প্রশ্ন করতেই এড়িয়ে যান আবু বকর। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি পাবনা। কিন্তু এই যে আপনার ন্যাশনাল আইডি কার্ডে তো বলে রংপুর। রংপুর বলে সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো পেপার আছে আপনাদের কাছে, আপনারা আমার প্রশ্ন করেন কেন? আমার যে বাস যেখানে আমার ঠিকানা সেই ঠিকানা আমি আবেদন করছি এবং সেই ঠিকানা পরীক্ষাতে পাস করছি বিধায় আমার চাকরি দিচ্ছে সরকার। আব্দুল আজিজের বাড়িও রংপুর সদরে। পরিবার সদস্য আর আত্মীয় স্বজনদের পাওয়া গেছে গ্রামের বাড়িতে। ক্রীড়া পরিদপ্তরে হিসাব রক্ষকের চাকুরির নিয়োগপত্রে তিনি স্থায়ী ঠিকানা দেখিয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছায়। কেন মিথ্যা ঠিকানা দিয়েছেন এমনটি জানতে ক্রীড়া পরিদপ্তরে 2 দিন গিয়েও তাকে পাওয়া যায়নি কর্মস্থলে। মোবাইল ফোনে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ে জানতে চাইলে ব্যস্ততার অজুহাতে লাইন কেটে দেন আব্দুল আজিজ। ওয়ালাইকুম আসসালাম। এবার ক্রাইম ওয়াচ টিম আব্দুল আজিজের সাজানো স্থায়ী ঠিকানা
ময়মনসিংহের মুক্তাগাছায়। গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জনপ্রতিনিধি জানালেন আব্দুল আজিজের পরিবারকে তারা চেনেন না। এই আব্দুল আজিজ পিতা আব্দুল মোন্নাফ, আমি তো এই লোকটা চিনতেছি না। দীর্ঘদিন মানে 18-20 বছর চাকরি করতেছে, আমি এই নামে লোক আমি পাইনি। হেইচেম মুন্নার গ্রামের বাড়িও রংপুরে, কিন্তু তিনি চাকুরি নেয়ার জন্য স্থায়ী ঠিকানা বানিয়েছেন কুড়িগ্রামের চিলমারিতে। জোড়গাছ নামের যে গ্রামের কথা উল্লেখ করেছেন ক্রীড়া পরিদপ্তরে দেয়া ঠিকানায়, সেই গ্রামেরই অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। কুড়িগ্রামকে জেলা কোটা থেকে বঞ্চিত করার জন্য উল্টো মুন্নার বিচার দাবি করলেন উপজেলা চেয়ারম্যান। কুড়িগ্রাম জেলার কোটা কুড়িগ্রাম জেলার বাসিন্দাদেরকে বঞ্চিত করে অন্য জেলার এনআইডি কার্ড দিয়ে যদি কেউ কুড়িগ্রামের কোটা পূরণ করে চাকরি নেয়, তাতে চিলমারি কুড়িগ্রাম জেলার চাকরি প্রত্যাশীরা বঞ্চিত হয়। তো এটা খুবই দুঃখজনক বিষয়। এটা যথাযথ তদন্ত হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত। এই কারসাজির পেছনের কারিগর ক্রীড়া পরিদপ্তরের বখতিয়ার খলজি। নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতের পেছনেও খলজির ভূমিকা সর্বত্র আলোচিত। ছাত্র অবস্থায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধরা পড়েছিল খলজি, তারপরও ক্রীড়া পরিদপ্তরে সরকারি চাকুরি হলো কিভাবে? ছাত্র জীবনে প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা পড়েছিলেন বখতিয়ার খলজি। ক্রীড়া পরিদপ্তরে চাকুরিও হয়েছে তার। এক যুগেও সেই মামলার বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতি কি বখতিয়ার খলজিকে দুর্নীতিতে আরও বেপরোয়া করে তুলছে? নিয়োগ বাণিজ্য আর অর্থ আত্মসাৎ করে সব কিছুই কি বখতিয়ার খলজি ম্যানেজ করে ফেলছেন? এক যুগ আগের ঘটনা। 2010 সালের 8 জুলাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় 168 জনকে গ্রেপ্তার করে পুলিশ। রংপুরের গঙ্গাচড়ার ভিন্ন জগৎ নামের ওই রিসোর্ট থেকে উদ্ধার করা হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র। উদ্ধার হয় নগদ 1 কোটি টাকা। 2 বছরের মাথায় 184 জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয় আদালতে। অভিযোগপত্রের আসামিদের মধ্যে 122 নম্বর নামটি বখতিয়ারের। মামলার এজাহারে বখতিয়ার নাম থাকলেও পরবর্তীতে খলজি জুড়ে দিয়ে নিজেকে একটু আড়াল করার চেষ্টা করেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার বিষয় স্বীকারও করেন বখতিয়ার। প্রশ্নপত্র জালিয়াতির ঘটনায় ধরা পড়েছে। কোথায়? রংপুরে। রংপুরে? তো পরিচিত সমস্যা কি আমার? মামলাটি এখনো চলমান বলে জানালেন রংপুর আদালতের পাবলিক প্রসিকিউটর। চার্জশিটে 122 নম্বর কর্মীকে তার নামটা আছে, আসামি হিসেবে তার নামটা আছে। এটা পরবর্তীতে যা শুনানি এবং পরবর্তী কার্যক্রমের জন্য আছে। বখতিয়ার থেকে বখতিয়ার খলজি নাম ধারণ করে 8 বছর আগে ক্রীড়া পরিদপ্তরে চাকুরি নেন বখতিয়ার। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ক্রীড়া পরিদপ্তরের পরিচালকের একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় সারা দেশে ক্রীড়া কর্মকর্তাদের সাথে যোগাযোগ তার। ভুয়া নাম ঠিকানা দিয়ে লোকবল নিয়োগের বিষয়টি জেলা পর্যায়ের কর্মকর্তারা বিরোধিতা করলেও বখতিয়ার তাদের চাপ দেন। চাপ প্রয়োগের সেই কথোপকথনও হাতে এসেছে ক্রাইম ওয়াচ টিমের। আপনার ওখানে একটা ছেলে গেছে লিটন, জি লিটন অফিস সহায়ক। হ্যাঁ হ্যাঁ, তা ওর যোগদানের ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় বা কোনো কিছু নাই। ও আমাকে বলছে যে আমার বাড়ি রংপুরে, ওই সময় রংপুরে নিয়োগ ছিল না, ওখানে কোটায় ছিল না, এই জন্য আমি গাইবান্ধার নামে করছি। ঠিক আছে, তাই এখন প্রশ্ন হলো যে ছিল না, এখন এই গাইবান্ধার নামে করছে, কিন্তু এখানে তো ও যে ডকুমেন্ট দিচ্ছে, ওর সার্টিফিকেট বা ওর যে ভোটার আইডি কার্ড সব তো দেখাচ্ছে রংপুরে। ফিক্সেশন করতে হলে, ওর বেতন করতে হলে, ওর ভোটার আইডি কার্ডের এই ফিক্সেশন আমি করে দিব না, সে দিবেন ঠিক আছে, কিন্তু এর বাড়ি তো আছে রংপুরে। তা হোক, সমস্যা কি? কিন্তু ও তো দেখাচ্ছে গাইবান্ধা।
হ্যাঁ, সেটা তো এখানে কমিটি আছে, সেটা তো আমরা দেখছি, দেখেই দিছি তো। ও, দেখে দিছেন না? হ্যাঁ, দেখেই তো দিছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা দিয়ে দিছি, এমনি কি আর দিছি? ক্রাইম ওয়াচ টিমের কাছে বখতিয়ারের অনৈতিক চাপ প্রয়োগের বিষয়টি স্বীকার করেছেন ঝিনাইদহ জেলার ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান। অফিস সহায়ক লিটন আমার কাছে একটা যোগদানপত্র নিয়ে আসলো যোগদান করার জন্য। আমি যোগদানপত্র দেখি, ও যে আবেদনটা নিয়ে আসছে সেই আবেদনের সঙ্গে আমাদের অফিস আদেশ এখানে নামের কিছু ত্রুটি আমি খুঁজে পাই। এনআইডি কার্ডে আছে রংপুর, কিন্তু ও যে যোগদানপত্র যেটা নিয়ে আসছে আমার কাছে সেখানে লেখা গাইবান্ধা। দেখলাম, আমি দেখার পরে আমি হেড অফিসে যোগাযোগ করলাম। আমাকে জানানো হলো যে ওটা তোমার দেখার বিষয়, তোমার কাজ হচ্ছে যোগদান করানো। এই কথোপকথনের বিষয়ে বখতিয়ার খলজির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি উল্টো জেলা কর্মকর্তা মাহবুবুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। উনি ওনার নিজের বানানো বক্তব্য বলতেছেন, বিভাগীয় মামলা হবে, বিভাগীয় মামলা হবে। জেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের যে বরাদ্দ, সেই বরাদ্দের অর্থ আত্মসাতের পথও বাতলে দেন বখতিয়ার। সেই অডিও এসেছে ক্রাইম ওয়াচ টিমের হাতে। আমরা যে বিশেষ প্রোগ্রামে 2 দিলাম, আপনি ওইটা 1 করবেন আর কি এখানে হেড অফিসে। যেভাবেই হোক, যেভাবে করা যায় সুন্দরভাবে, কেউ যেন সমস্যায় না পড়ি এভাবে। অর্থ আত্মসাৎ, ঠিকানা কারসাজি করে নিয়োগের বিষয়ে বখতিয়ার খলজির বক্তব্য হলো তিনি সবই করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। আরে এটা কি আপনি বলেন না? আরে ভাই বল, তো অফিসিয়াল কাজ আমাকে করা লাগবে না? অফিস আমাকে বলছে ফোন দিতে যে যোগদান ওর হচ্ছে না, দেখেন তো খোঁজ নিয়ে, সেটা আমি খোঁজ নিচ্ছি। তাতে সমস্যা কি? আমি অফিসিয়াল কাজ করবো না? বলেন করবো না? ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি ওয়াক করেন না। না, এই যে আপনি যে এই কারাপশনের সাথে জড়িত, এই দুর্নীতির সাথে জড়িত, আপনি কি বলবেন? আপনি তো জড়িত এই দুর্নীতির সাথে। আমি কোনো কিছুর সাথে জড়িত নই। ক্রীড়া পরিদপ্তরের কর্মচারীরা জানান, অর্থ আত্মসাৎ ও নিয়োগের দুর্নীতির বরপুত্র বখতিয়ার। তার মাধ্যমেই সব করান কর্মকর্তারা। তবে নিরাপত্তাজনিত কারণে আমরা তাদের পরিচয় প্রকাশ করছি না। আমার 3-4টা পোলাপান বিসিএস এর টেকে রিটার্নে ইয়েতে, কিন্তু আমাকে ডিপার্টমেন্টে পরীক্ষা দিলে টেকে না। আমার মনে এই মেয়ে একটা রিটার্নে বিসিএস এর টেকছে, এরা এই দিকে কিরানির পোস্টে টেকে না। এটা কষ্ট আছে না? তাহলে কি বলবেন? বলার কিছু নাই, আমরা আল্লাহর দিক তাকাই আছি। আমার ছেলে একটা অফার পাইছিল ঢোকার জন্য, আবেদন আমাকে নাই, কিন্তু জানি যে টাকা ছাড়া ঢোকা যাবে না। আমি কোনোদিন বুঝি যে আমি আমার ছেলে চাকরি দেবো না। নিয়োগে দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে ক্রাইম ওয়াচ টিম বক্তব্য জানতে 6 বার গিয়েছে ক্রীড়া পরিদপ্তরে। নিয়োগের সময়ে যিনি পরিচালকের দায়িত্ব পালন করেছেন তাকে একবারও পাওয়া যায়নি কার্যালয়ে। সহকারী পরিচালক নুরুল ইসলামের মাধ্যমেও পরিচালকের সাক্ষাৎকারের চেষ্টা করা হয়। পরিচালক উল্টো তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ার পরামর্শ দেন। এটা তো আমাদের মিনিস্ট্রিও আছে, যে কোনো সময় যে কোনো বিষয় আর তথ্য অধিকার আইনে তো আপনার তথ্য নেওয়ারও সুযোগ আছে, তাই না? এটা আমার মনে হয় আপনার অনেক ভালো এই বিষয়ে অবগত আছে। আপনার এই অফিসের কর্মকর্তা বলতেছেন ওনার ভাইয়ের বাড়ি কোথাও উনি জানেন না, বলতেছে আমার ভাই কোথাকার ঠিকানা দিয়ে চাকরি নিবে এটা তো আমি জানি। তখন আপনাদের এই তথ্য অধিকার আইন বা এই ধরনের আইন তখন এগুলি কার্যকর থাকে না। ওনার ভাই মনিরুজ্জামান, বখতিয়ার খলজির বাড়ি রংপুর। তাহলে বখতিয়ার খলজির ভাইয়ের বাড়ি কোথায়? রংপুর হওয়া উচিত। তাহলে উনি বগুড়ার কোথায় চাকরি পেলেন কিভাবে? না, সেটা তো ভাই হিসাবে আসবে না। আপনার সাথে আমি আমার জানা নেই, আমি জানি না। সময়ের ব্যবধানে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আলী রেজা বদলি হয়ে যান। তার স্থলে আসেন নতুন পরিচালক। তিনিও সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সকাল 10টা কত ছিল আমাদের সময়?
যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ কোনো ধরনের অভিযোগ প্রমাণ করে আমি তাদেরকে নিয়ে কাজ করি। পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশন কোনো তথ্য হয়তো জন্মস্থান, তার শিক্ষাগত যোগ্যতা বা তার মামলা সংক্রান্ত তথ্য আসতে পারে, আসলে তার চাকরি কনফার্ম হওয়ার পর্যন্ত বা তার এই তথ্য না পেলে তার চাকরি কনফার্ম হতে হবে, সে পর্যন্ত হচ্ছে অস্থায়ী কর্মচারী। মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মীরা বলছেন শুধু নিয়োগ বাণিজ্য নয়, জেলা পর্যায়ের খেলোয়াড়দের পোশাকের টাকাও আত্মসাৎ করেন ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা। পরিদপ্তরের নিয়োগ বাণিজ্য করছে অবৈধভাবে, ইভেন্টের টাকা তছরূপ করতেছে, আত্মসাৎ করতেছে। যেই বাচ্চারা যারা মাঠ পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে যারা এই খেলাধুলার জন্য যারা আসবে ঢাকায়, তাদের যে অনেক অসহায় পরিবারের সন্তানরাও সেখানে আছে যাদের বুট কেনার সামর্থ্য নাই, তাদের সেই বুটের 1500 টাকাও যদি তারা খেয়ে ফেলে তাহলে আসলে আমরা কোথায় আছি? দর্শক, নিয়োগ পেতে যারা লাখ লাখ টাকা ঘুষ দিয়েছেন, কর্মজীবনে তারা কতটা সৎ থাকবেন সে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। ক্রাইম ওয়াচের শেষ প্রান্তে আমরা। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com। ফেসবুকও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।